Hello everyone. Today we are going to discuss Semester 5 Electrical and Electronics Engineering with Dr. Nil. This subject is the backbone of electrical and electronics engineering and helps students connect theory with real-world electronics. That was a fascinating insight, Dr. Nil. Yeah. We'll continue exploring these key ideas in our next episode on practical circuit analysis. কখনো কি মনে হয়েছে যে একটা সুইচ টিপলাম আর সঙ্গে সঙ্গে আলো জ্বলে উঠল? কি সহজ, তাই না? কিন্তু এই সহজ ব্যাপারটার পেছনে যে কি বিশাল একটা ইঞ্জিনিয়ারিংয়ের দুনিয়া লুকিয়ে আছে তার গল্পটা শুনলে অবাক হতে হয়। চলুন আজ বিদ্যুতের সেই লম্বা যাত্রার গল্পটাই শোনা যাক। দেখুন, পুরো পাওয়ার সিস্টেমটাকে না একটা শহরের জল সাপ্লাই ব্যবস্থার সাথে তুলনা করলে ব্যাপারটা খুব সহজে বোঝা যায়। ভাবুন, জেনারেটিং স্টেশনগুলো হলো পাম্পিং স্টেশন, যেখানে জল তৈরি হচ্ছে, মানে বিদ্যুৎ তৈরি হচ্ছে। আর ওই যে বড় বড় ট্রান্সমিশন লাইন, ওগুলো হলো বিশাল জলের পাইপলাইন, যা সেই জলকে মানে বিদ্যুৎকে দূর দূরান্তে পৌঁছে দিচ্ছে। এই পুরো যাত্রাটা বুঝলেন মূলত তিনটে ধাপে হয়। প্রথমটা হলো জেনারেশন বা উৎপাদন, যেখানে বিদ্যুৎ জন্মায়। এরপর হলো ট্রান্সমিশন বা সঞ্চালন, যেটা বিদ্যুতের জন্য একটা লং ডিস্টেন্স হাইওয়ের মতো। আর সবশেষে আসে ডিস্ট্রিবিউশন বা বন্টন, মানে আমাদের পাড়ায় আমাদের বাড়িতে ডেলিভারি। তাহলে চলুন একদম গোড়া থেকে শুরু করি। যাত্রার প্রথম ধাপ জেনারেশন। এই সেই জায়গা যেখানে অন্য কোনো শক্তিকে, ধরুন তাপ বা জলের স্রোত, কাজে লাগিয়ে ইলেকট্রিক্যাল এনার্জি তৈরি করা হয়। তো এই বিদ্যুৎ তৈরির ব্যাপারটা না মূলত দুই রকমের হয়। একটা হলো কনভেনশনাল আর একটা নন কনভেনশনাল। কনভেনশনাল মানে কি? মানে হলো ওই বিশাল বিশাল থার্মাল বা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, যেখানে মেগাওয়াট স্কেলে পাওয়ার জেনারেট হয়। হ্যাঁ, এদের বানাতে খরচ অনেক বেশি, কিন্তু লম্বা দূরত্বের জন্য পাওয়ার পাঠাতে এদের জুড়ি নেই। আর নন কনভেনশনাল ওগুলো হলো আমাদের সোলার বা উইন্ড পাওয়ার। এগুলো অনেক ছোট স্কেলে, মানে কিলোওয়াট স্কেলে পাওয়ার তৈরি করে, আর সাধারণত লোকাল এলাকাতেই সাপ্লাই দেয়। খরচও কিন্তু বেশ কম। তাহলে কনভেনশনাল আর নন কনভেনশনাল জেনারেশনের মূল পার্থক্যটা কি? বেশ, বিদ্যুৎ তো তৈরি হয়ে গেল, এবার ওকে শত শত কিলোমিটার দূরে পাঠাতে হবে। এই কঠিন কাজটাই করে ট্রান্সমিশন সিস্টেম। বিদ্যুতের জন্য এটা যেন একটা লম্বা হাইওয়ে। আচ্ছা, একটা প্রশ্ন কিন্তু আসতেই পারে, কেন এত হাই ভোল্টেজে পাওয়ার পাঠানো হয়? মানে 132 কেভি, 400 কেভি। এর পেছনে শুধু টেকনোলজি না, অর্থনীতি আর এফিসিয়েন্সির একটা দারুণ ইঞ্জিনিয়ারিং ক্যালকুলেশন আছে। হাই ভোল্টেজে পাওয়ার পাঠানোর কয়েকটা দারুণ সুবিধা আছে। প্রথমত, কন্ডাক্টর মানে তার অনেক কম লাগে, ফলে খরচ বাঁচে। দ্বিতীয়ত, পাওয়ার লস কমে যায়, যার মানে ট্রান্সমিশন এফিসিয়েন্সি বেড়ে যায়। আর সবশেষে লম্বা রাস্তায় ভোল্টেজ ড্রপও অনেক কম হয়। মানে সোজা কথায়, ভোল্টেজ বাড়িয়ে আমরা আসলে কম খরচে বেশি দক্ষতার সাথে বিদ্যুৎ পাঠাতে পারি। তাহলে ট্রান্সমিশনে ভোল্টেজ বেশি রাখা হয় কেন? এবার একটা দারুণ বাস্তব উদাহরণে আসা যাক। এই যে এত হাই ভোল্টেজ ট্রান্সমিশনের কথা বলছি আমরা, এটা কিন্তু ইনসুলেটর ছাড়া সম্ভবই হতো না। এরা হলো লাইনের আসল প্রহরী, যারা বিদ্যুৎকে এক চুলো এদিক ওদিক হতে দেয় না। ইনসুলেটর জিনিসটা কি? এটা এমন একটা ডিভাইস যেটা হাই ভোল্টেজের তারকে টাওয়ার বা পোল থেকে আলাদা করে রাখে। এর আসল কাজ হলো কারেন্ট যাতে মাটিতে লিক করে না যায় সেটা দেখা। আর এক কারণেই এর মেকানিক্যাল আর ইলেকট্রিক্যাল দুই ধরনের স্ট্রেংথই সাংঘাতিক বেশি হতে হয়। ভাবুন তো, এরা না থাকলে পুরো সিস্টেমটাই তো শর্ট সার্কিট হয়ে যেত। কিন্তু এখানে একটা চ্যালেঞ্জ আছে, বিশেষ করে সাসপেনশন ইনসুলেটরের ক্ষেত্রে। একটা স্ট্রিংয়ে যে পরপর অনেকগুলো ডিস্ক লাগানো থাকে, ভোল্টেজটা কিন্তু সবগুলোর ওপর সমানভাবে ভাগ হয় না। কন্ডাক্টরের সবচেয়ে কাছের ডিস্কটার ওপর সবথেকে বেশি চাপ বা ভোল্টেজ স্ট্রেস পড়ে। ব্যাপারটা অনেকটা জলের পাইপের মতো, যেখানে ট্যাপের সবচেয়ে কাছের জয়েন্টের চাপ সবচেয়ে বেশি থাকে, আর সেখান থেকেই লিক হওয়ার ভয় থাকে। এই যে ভোল্টেজটা ঠিকমতো ভাগ হলো না, এটাই মাপা হয় স্ট্রিং এফিসিয়েন্সি দিয়ে। এটা আসলে একটা স্কোর, যেটা বলে দেয় ভোল্টেজ কতটা সমানভাবে সব ডিস্কের মধ্যে ভাগ হয়েছে। 100% এফিসিয়েন্সি হলো আদর্শ, মানে সব ডিস্ক সমান চাপ নিচ্ছে, যদিও বাস্তবে এটা পাওয়া প্রায় অসম্ভব। তো ইঞ্জিনিয়াররা এই সমস্যা সমাধানের জন্য কয়েকটা দারুণ উপায় বের করেছেন। যেমন ধরুন, লম্বা ক্রস আর্ম ব্যবহার করে টাওয়ার থেকে তারের দূরত্ব বাড়িয়ে দেওয়া হয়। আবার ইনসুলেটর গ্রেডিং করা হয়, মানে স্ট্রিংয়ে আলাদা আলাদা ক্যাপাসিটেন্সের ডিস্ক ব্যবহার করা হয়। আর একটা খুব কাজের জিনিস হলো গার্ড রিং, যেটা নিচের ইনসুলেটরের চারপাশে লাগিয়ে ভোল্টেজকে আরও সমানভাবে ভাগ করে দেওয়া হয়। তাহলে স্ট্রিং এফিসিয়েন্সি বাড়ানোর একটা উপায় কি? আচ্ছা,
আমরা কিন্তু যাত্রার প্রায় শেষ ধাপে চলে এসেছি। হাই ভোল্টেজের বিদ্যুৎ এতক্ষণ হাইওয়েতে ছিল, এবার সে আমাদের লোকাল এলাকায়, আমাদের পাড়ায় ঢুকছে। এখন একে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার পালা, আর এই কাজটাই করে ডিস্ট্রিবিউশন সিস্টেম। এই পর্যায়ে ভোল্টেজকে ধাপে ধাপে কমানো হয়। প্রথমে প্রাইমারি ট্রান্সমিশনের ১৩২ কেভি থেকে সেকেন্ডারি ট্রান্সমিশনের জন্য ৩৩ কেভিতে নামানো হয়। তারপর প্রাইমারি ডিস্ট্রিবিউশনের জন্য সেটাকে ১১ কেভি করা হয়। আর সবশেষে আমাদের বাড়ির ব্যবহারের জন্য ৪০০ বা ২৩০ ভোল্টে নামিয়ে আনা হয়। এই পুরো ব্যাপারটাকে বলে স্টেপ ডাউন জার্নি। একটা ব্যাপার ভাবুন, আমাদের সবার বিদ্যুতের চাহিদা কি সারাদিন একরকম থাকে? একদমই না। এই যে চাহিদার ওঠানামা, এটাকে দেখানোর জন্যই লোড কার্ভ ব্যবহার করা হয়। এটা আসলে একটা গ্রাফ যেটা দেখায় যে সময়ের সাথে সাথে পাওয়ার স্টেশনের ওপর লোড বা চাপ কতটা বাড়ছে বা কমছে। একটা সাধারণ দিনের লোড কার্ভ যদি আমরা দেখি, তাহলে দেখব সকালে লোড মাঝারি থাকে, দুপুরে বেশ কমে যায়, আর সন্ধ্যে যখন সবাই বাড়ি ফেরে, লাইট জ্বলে, টিভি চলে, তখন লোড একেবারে সর্বোচ্চ বা পিকে পৌঁছে যায়। এই কার্ভের নিচে যে মোট জায়গাটা, সেটাই হলো সারাদিনে ব্যবহার করা মোট ইউনিট। তাই দিনের কোন সময়ে পাওয়ার স্টেশনের উপর লোড সবচেয়ে বেশি থাকে? তো এই যে এত বড় একটা জার্নি, এত জটিল একটা সিস্টেম, এর খরচটা কিভাবে হিসেব করা হয়? এবার আমরা সেই হিসেব নিকেশটা একটু বুঝব, মানে আমাদের বিদ্যুতের বিলটা ঠিক কিভাবে তৈরি হয়। যে রেট বা হারে একজন গ্রাহককে বিদ্যুৎ দেওয়া হয়, টেকনিক্যালি তাকেই বলা হয় ট্যারিফ। সোজা কথায় এটাই হলো বিদ্যুতের দাম ঠিক করার পদ্ধতি। ট্যারিফ কিন্তু অনেক রকমের হয়। যেমন আছে সিম্পল ট্যারিফ, যেখানে প্রতি ইউনিটের দাম ফিক্সড। কিন্তু বড় বড় ইন্ডাস্ট্রির জন্য 2 পার্ট ট্যারিফ ব্যবহার করা হয়। এটাকে একটা পোস্টপেড মোবাইল প্ল্যানের সাথে তুলনা করা যায়। ওখানে যেমন একটা ফিক্সড চার্জ থাকে, আর তার উপর আমরা যা ব্যবহার করি তার চার্জ যোগ হয়। এখানেও ব্যাপারটা ঠিক সেরকমই। এই 2 পার্ট ট্যারিফের বিলটা দুটো অংশ নিয়ে তৈরি হয়। প্রথমটা হলো ফিক্সড চার্জ, যেটা গ্রাহকের ম্যাক্সিমাম ডিমান্ডের ওপর নির্ভর করে। এটা হলো মোবাইল প্ল্যানের মাসিক ভাড়ার মতো। আর দ্বিতীয়টা হলো রানিং চার্জ, যেটা নির্ভর করে কত ইউনিট বিদ্যুৎ ব্যবহার করা হয়েছে তার ওপর। এটা হলো প্রতি কল বা ডেটা ব্যবহারের চার্জের মতো। ব্যাস, এই দুটোকে যোগ করলে মোট বিল বেরিয়ে আসে। ফর্মুলাটা হলো টোটাল বিল ইজ ইকুয়াল টু B ইন্টু কিলোওয়াট প্লাস C ইন্টু কিলোওয়াট আওয়ার্স। তাহলে চলুন তো এক নজরে পুরো যাত্রাটা আরেকবার মনে করে নিই। প্রথমে জেনারেশনে বিদ্যুৎ তৈরি হলো, তারপর হাই ভোল্টেজ হাইওয়ে দিয়ে লম্বা পথ পাড়ি দিল। ইনসুলেটরের মতো প্রহরীরা তাকে সুরক্ষিত রাখল। এরপর ডিস্ট্রিবিউশন সিস্টেমে ভোল্টেজ কমিয়ে তাকে আমাদের কাছে পৌঁছে দেওয়া হলো। আর সবশেষে ট্যারিফের মাধ্যমে এই পুরো যাত্রার খরচ হিসেব করা হলো। আজকের পাওয়ার গ্রিড কিন্তু আর আগের মতো নেই, এটা ক্রমশ স্মার্ট হচ্ছে। এখন ভাবার বিষয় হলো, ভবিষ্যতের এই স্মার্ট গ্রিডে একজন ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের ভূমিকা ঠিক কী হতে পারে। পাওয়ার সিস্টেমের এই বেসিক কনসেপ্টগুলো বোঝা কিন্তু শুধু পরীক্ষার জন্য দরকারি নয়, এটাই হলো ভবিষ্যতের এনার্জি সিস্টেমকে ডিজাইন করার প্রথম ধাপ। স্মার্ট গ্রিড হোক বা রিনিউয়েবল এনার্জির ইন্টিগ্রেশন, সব কিছুর ভিত্তি কিন্তু এই জ্ঞান। তাই কৌতূহলটাকে সবসময় বাঁচিয়ে রাখতে হবে, আর নতুন কিছু শেখার খিদেটাকেও, কারণ আগামী দিনের পাওয়ার সিস্টেম কিন্তু আমাদের হাত ধরেই তৈরি হবে।